ইউটেরাস ক্যান্সার, যেটাকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলে জেনে থাকি, সাধারণত এই ক্যান্সারগুলো বয়স্ক মহিলাদের পেশেন্টদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। সাধারণ এজ গ্রুপস বলতে সাধারণত দেখা যায় 50 থেকে 70 বছর বয়সের মধ্যে এর প্রবণতা বেশি দেখা যায়। আমাদের দেশে জরায়ুর ক্যান্সার কিংবা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারগুলো যেসব কারণ হয়ে থাকে তার কিছু কারণ যেগুলো আগে থেকে কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর বলতে পারি আমরা, সেগুলো হিসেবে কাজ করে থাকে। যেমন যাদের অল্প বয়সে অনেক আগেই মাসিক শুরু হয়ে গিয়ে থাকে, অথবা যাদের মাসিক শেষ হতে হতে বয়সের নির্দিষ্ট যে সময় শেষ হওয়ার কথা তার বেশ অনেক পরে গিয়ে তাদের মাসিক চলতে থাকে। যারা অতিরিক্ত ওজন যাদের যেসব মহিলাদের থাকে তাদের একটা রিস্ক ফ্যাক্টর থাকে, এবং অ্যাসোসিয়েটেড অন্য তাদের রোগের মধ্যে যাদের প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, এগুলো কোমরবিডিটি কন্ডিশন হিসেবে কাজ করে। এছাড়া যাদের পরিবারে কোনো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার কিংবা জরায়ু ক্যান্সারের হিস্ট্রি আছে, তাদের মা কিংবা নানি কিংবা তার বোনের মধ্যে কোনো ধরনের ক্যান্সারের যদি কোনো ধরনের হিস্ট্রি থেকে থাকে, সেটাও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। সাধারণত জরায়ু ক্যান্সারের পেশেন্ট যারা থাকেন যারা অলরেডি যাদের পোস্টমেনোপজাল পেশেন্ট আমরা বলে থাকি, যাদের মাসিক অলরেডি বন্ধ হয়ে যাওয়ার কথা, সেক্ষেত্রে হঠাৎ করে যদি তাদের অনেক বেশি পরিমাণে রক্তপাত হওয়া শুরু করে কিংবা ব্লিডিং যাওয়া শুরু করে, মাসিকের মতো রক্ত যাওয়া শুরু করে, সেটা অবশ্যই একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। এবং যাদের ক্ষেত্রে মাসিক চলছে, মানে প্রিমেনোপজাল পেশেন্ট, তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি পরিমাণে ব্লিডিং হচ্ছে এবং অনিয়মিত ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে। আরও সিমটমের মধ্যে দেখা যেতে পারে তাদের মাসিকের রাস্তা দিয়ে সাদা স্রাব যেতে পারে, কোমরে ব্যথা যেটার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না কিংবা যেটা সাবসাইড করছে না কোনো চিকিৎসার মাধ্যমে, এবং অন্যান্য যদি ডিজিজ অনেক বেশি অ্যাডভান্স হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে পেশেন্টের কোনো ধরনের লিভারের সমস্যাজনিত কারণে পেটে ব্যথা, বমি, কোনো গিরায় ব্যথা কিংবা শিরদাঁড়াতে ব্যথা, যেগুলা ক্যান্সার যদি অনেক বেশি অ্যাডভান্স স্টেজে গিয়ে থাকে, সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। জরায়ুমুখের ক্যান্সারের অনেকগুলো ধাপ থাকে, ধাপগুলোকে আমরা স্টেজিং বলে থাকি। স্টেজ 1 থেকে 4 পর্যন্ত জরায়ুমুখের ক্যান্সারটা আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। সাধারণত পেশেন্ট যারা আসে সিমটম নিয়ে, তাদের ক্ষেত্রে আমরা তাদেরকে প্রথমে একটা শারীরিক পরীক্ষা করে থাকি যে তাদের শরীরে কোনো ধরনের, তারা পেটে কোনো চাকা অনুভব করছেন কিনা, কোনো ব্যথা আছে কিনা, কোনো ধরনের ব্লিডিং হচ্ছে কিনা, যে ক্ষেত্রে আমরা বাইরে থেকে কিছু বুঝতে পারবো যে তাদের কোনো ওখানে অ্যাবনর্মালিটি আছে কিনা মাসিকের রাস্তায়। এর পরবর্তীতে আমরা কিছু তাদের রক্ত পরীক্ষা করতে পারি তাদের শারীরিক ফিটনেস দেখার জন্য, এবং জরায়ুর ক্যান্সার আমরা কনফার্ম করার জন্য আমরা কিছু মাংস পরীক্ষা করতে হতে পারে, যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াল বায়োপসি বলে থাকি। ডিজিজ যদি অলরেডি তাদের অ্যাডভান্স স্টেজে চলে গিয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের হয়তো আরও কিছু এডিশনাল পরীক্ষা করতে হতে পারে। সাপোজ যদি তার কোনো কাশি থেকে থাকে, পেটে ব্যথা, বমি থেকে থাকে কিংবা গিরায় ব্যথা থেকে থাকে, বোন পেন থেকে থাকে, সেক্ষেত্রে তাদেরকে আমরা বুকের এক্সরে করানো কিংবা তাদের সিটি স্ক্যান, বুকের, পেটের কিংবা তাদের বোন স্ক্যান করানোর সিদ্ধান্ত নিতে পারি, পেশেন্ট কোন স্টেজে আসছে তার উপর ডিপেন্ড করে। জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে, তার মধ্যে একমাত্র চিকিৎসা অবশ্যই হচ্ছে কি, পেশেন্টকে যদি সার্জারি করা সম্ভব হয়, তাহলে প্রথমে আমাদেরকে সার্জিক্যালি পেশেন্ট ফিটনেস আছে কিনা আমাদের সেটা ইভ্যালুয়েট করে পেশেন্টকে সার্জারিতে নিতে হবে। সেক্ষেত্রে জরায়ু এবং তার আশেপাশের স্ট্রাকচার যতটুকু পর্যন্ত ইনভলভ হয়েছে, সেটা আমাদেরকে হয়তো অপারেশনের মাধ্যমে ফেলে দিতে হবে। এর পরবর্তীতে ডিসিশন হচ্ছে গিয়ে জরায়ু ক্যান্সারের যে অপারেশনটা হয়েছে সেটা কতটুকু পর্যন্ত সাকসেসফুল হয়েছে। যে সার্জারি হওয়ার পরে যদি পেশেন্টের কিছু রেসিডুয়াল কিছু ডিজিজ রয়ে গিয়ে থাকে, অথবা পেশেন্টের বায়োপসি রিপোর্টের ফাইন্ডিংস অনুযায়ী আমাদের পরবর্তী চিকিৎসার ডিসিশন নিতে হবে। সেক্ষেত্রে পেশেন্টের হয়তো বা রেডিওথেরাপি লাগতে পারে, কিংবা পেশেন্ট যদি গ্রেড 3 পর্যন্ত ওনার হচ্ছে গিয়ে ডিজিজটা থেকে গিয়ে থাকে, অথবা তার কোনো অন্যান্য অ্যাসোসিয়েটেড যদি রেসিডুয়াল ডিজিজ থেকে থাকে, সেক্ষেত্রে কেমোথেরাপির ডিসিশন নাও হয়ে থাকে। এবং পেশেন্ট যদি এমন অবস্থায়
অবস্থায় আসে যে ক্ষেত্রে আমরা সার্জারি করতে পারছি না, সেক্ষেত্রে প্রথম চিকিৎসা হিসেবে হয়তো আমাদেরকে রেডিওথেরাপিটাকে চুজ করতে হবে। তো আমাদের পরামর্শ হচ্ছে গিয়ে আমাদের দেশের বয়স্ক মহিলারা যারা অনেক সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতায় থাকেন, যে ডাক্তারের কাছে আসবেন কি আসবেন না তাদের সমস্যাগুলো নিয়ে, তাদেরকে আমি বলবো অবশ্যই তারা এই ধরনের যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, যাতে আমরা যতদূর সম্ভব তাড়াতাড়ি চিকিৎসাটা শুরু করতে পারি।